জুলকারনাইন স্যার সামি তিনি সম্প্রতি বলেছেন যে দিল্লি প্রেস ক্লাবে গৌতম লাহিড়ী নাকি এই ইফতার পার্টির আয়োজন করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক, তার যার ছবিও দেখেছেন, বেলজিয়াম থেকে এসেছেন হাসান মাহমুদ, সেখানে নাকি ভারত সরকারের পক্ষ থেকে কেউ আসেনি, কোনো পর্যায়ের প্রতিনিধি আসেনি। সাংবাদিকদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ সাংবাদিক ছিলেন অনুপস্থিত। শুধুমাত্র ইন্ডিয়া টুডের একজন সাংবাদিক আসছে, আর কোনো সাংবাদিক আসে নাই, ভারত সরকারের কোনো প্রতিনিধি আসে নাই। তো আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু এর দ্বারা কি এটাই প্রমাণিত হয় না যে আসলে ভারতও আসলে আর আওয়ামী লীগকে চায় না? ভারত আওয়ামী লীগকে চায় না সেটা তো আর এই প্রশ্ন দিয়ে, এই পরিস্থিতি দিয়ে বলা যাবে না কবে। কিন্তু আমি গৌতম লাহিড়ীর যে ইন্টারভিউটা যেটুকু দেখেছি, উনি বললেন যে প্রেস ক্লাবে নাকি দারু বিক্রি হয়। বুঝলাম না উনি দারু মানে মদ বিক্রি করার ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্ট করে বললেন, মানে এটা যুক্তি দিলেন যে এখানে মদ বিক্রি হয়, সুতরাং মানে ইফতারের পার্টি হতে পারে না বা হয় না। তো যদি এটা সত্যি হয়, তাহলে জাহাঙ্গীর কবির নানক সাহেব বা অন্য যারা আছেন তাদেরকে রমজান মাসে যেখানে দারু বিক্রি হয়, মদ বিক্রি হয়, ওখানে গিয়ে কেন অনুষ্ঠানটা করতে হবে? মানে আরো তো আরো অনেক জায়গায় অনুষ্ঠান করা সম্ভব। হ্যাঁ অবশ্যই ইফতারের অনুষ্ঠান 5 তারকা হোটেলেও করা হয়, সেখানে বার আছে, সেখানে মদ বিক্রি হয় নিশ্চয়ই। কিন্তু আপনাকে একদম এতই ডেসপারেট হতে হবে যে উনি যেভাবে, আপনি হয়তো বা ইন্টারভিউ দেখেছেন, যেভাবে উনি প্রকাশ করছেন যে এখানে 400-র অধিক লোক উন্মুক্ত ভাবে মদ খাচ্ছেন, গিজ গিজ করছেন, চলাফেরার অবস্থা নেই, সেখানে এই প্রোগ্রাম। আমি ঠিক বুঝতে পারছি না, উনি কি আওয়ামী লীগকে উঠালেন? উনি কি জাহাঙ্গীর কবির নানককে উঠাইলেন না নামাইলেন? আমার তো বোধগম্য হচ্ছে না। কি যে বললো আমি তো কিছুই বুঝলাম না। আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগের দুর্দিনে এই সবাই মানে আওয়ামী লীগকে নিয়ে একটু মানে খেলতেছে, যে বিপদে মানে পড়ছে যেহেতু শুনেন, একটু আমি সুযোগ নেই? আমি আমি খেলতেছি কিনা সেটা তো খেলার চেষ্টা, দুর্দিন বলেন, সুদিন বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, রাজনীতি যখন করবেন মানুষ করবে। কিন্তু আমি তো গৌতম লাহিড়ী সাহেবের বিবরণ শুনে যেটা মনে হইলো যে একটা লোককে দাঁড়া করে তার পায়জামার ফিতাটা টান দিয়ে খুলে ফেলল। উনি কি পক্ষে না বিপক্ষে আমি কিছু বুঝলাম না আসলে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত ডক্টর হাবিবে মিল্লাতকে উনি চাপকাবেন, উনি বাঙালি গুজবের জাত, কি বলে আমরা ইসলাম ধর্মকে সংবিধানে ইয়ে করছি, আমাদের ধিক্কার জানানো। জাহাঙ্গীর কবির নানক ওখানে যেখানে দারু বিক্রি হয় সেখানে সে অনুষ্ঠান করতে গেছে, ওখানে হল বুকিং করেছে, সেখানে প্রেস ক্লাবের মূল আয় দারু বিক্রি করা। এগুলো কি খুব প্রাসঙ্গিক কোনো কথা ছিল কিনা আমি আমি ঠিক বুঝতে পারছি না। এবং এগুলো শোনার পরে যারা ওই অনুষ্ঠান আয়োজন করেছেন বা অনুষ্ঠান আয়োজনের সাথে ছিলেন, তারা কি শুনে খুব খুশি হয়েছেন? এই প্রশ্ন আপনি তাদেরকে করতে পারেন, আরেক অনুষ্ঠান তাদের জন্য করতে পারেন। আমি নিজে তো বিব্রত। এবং অফকোর্স ভারতের, আমি শারমিন চৌধুরীর অনুষ্ঠানে বলেছি, আপনার অনুষ্ঠানে বলছি যে দেখেন এটা কাউকে ফেলে দেওয়া বা কাউকে গ্রহণ করার বিষয় না। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অবশ্যই তার নিজের স্বার্থ দেখার নৈতিক অধিকার রাখে। তার নিজের স্বার্থ দেখার জায়গায় সে অপশন 1, অপশন 2, অপশন 3 এভাবে যদি সাজিয়ে নেয় এবং সেখান থেকে যদি সে কারোর সাথে কাজ করে, সেটার জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না। আওয়ামী লীগের সাথে ভারতের একটা নিবিড় সম্পর্ক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সেই আওয়ামী লীগ যদি বাংলাদেশে তার যে রাজনৈতিক ভূমিকা পালন করার কথা সেটা যদি আপাতত না করতে পারে, তার জন্য তো বাংলাদেশও থেমে থাকছে না, ভারতও থেমে থাকছে না। সুতরাং এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে অবশ্যই ভারতের জন্য জামাত ইসলামী ক্ষমতা আসার থেকে বিএনপি ক্ষমতা আসা বেটার। তো সেই জায়গা থেকে ভারত যদি বিএনপির সাথে একটা মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়, একে অপরকে যদি সহযোগিতা করে, এটার মানে এই না যে আওয়ামী লীগকে সে ফেলে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যদি তার প্রচলিত রাজনীতির যে ধারাটা হচ্ছে জনগণ নির্ভর, সেই ধারায় যদি ফিরে না আসতে পারে, তাহলে এক সময় গিয়ে আমাদেরকে তো সবাই পরিত্যাগ করবে, এটা বাস্তবতা। কারণ সচিব লীগ, পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ তো আমাদের প্রচলিত রাজনৈতিক ধারা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে রাজনীতি শিখিয়েছেন, সেখানে জনগণ ছাড়া তো অন্য কারো প্রাধান্য থাকার কথা না। নিশ্চয়ই সচিব বলেন, আমলা বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সবাই জনগণের একটা অংশ। কিন্তু সত্যিকার অর্থে পিপলস ম্যান্ডেট, পিপলস কনসেনসাসই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সেই জায়গাটায় যদি আমরা অতি দ্রুত তার সাথে ফিরতে না পারি, তাহলে দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বই কি। আমি জি, আশা করি উত্তরটা আমি দিতে পেরেছি। জি, এটা ভালো বলেছেন যে মাটির কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, এর এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ
আপনি আপনি ঠিক আছে, আপনাকে নির্বাচন করতে দেয়নি তো অসুবিধা কি? আওয়ামী লীগ বিশাল বড় দল, নির্বাচন করতে দেয়নি বলে কি আপনি হারাই যাবেন? প্রশ্নই আসে না। বঙ্গবন্ধুর নাম কি মুছতে পারবেন কোনোদিন? প্রশ্নই আসে না। আওয়ামী লীগের নাম মুছতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে আমাদের এখন করণীয় কি? জনাব তারেক রহমান বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে। উনি কি আর বোঝেন না যে ওনাকে পারফর্ম করতে হবে? তো পারফর্ম যদি করতে হয় তাহলে ওনাকে সুশাসন দিতে হবে, দুর্নীতি বিরোধী একটা শক্ত অবস্থান রাখতে হবে। তাইলে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল যদি সংসদে নাও যেতে পারে, অন্যায় ভাবে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, আমি কি বাইরে থেকে বিরোধী দলের একটা বিরাট বড় ভূমিকা পালন করতে পারি না? আমি কি বাংলাদেশের সরকারকে টনটনা রাখার জন্য আমার ভূমিকা পালন করতে পারি না? অবশ্যই পারি। এখন সেই লাইনে বা সেভাবে কি আমরা চিন্তা করছি কিনা, আমরা সেভাবে আমাদের নেতাদেরকে প্রস্তুত করছি কিনা, আমরা বাগ্মিতার যে জায়গা, যে জায়গার মধ্য দিয়ে মানুষের মনকে জয় করা যায়, মানুষকে বোঝানো যায় যে এটা সঠিক বা এটা সঠিক নয়, সেই জায়গাটা তৈরি করছি কিনা। জি। আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে এই জাহাঙ্গীর কবির নানক সাহেব কেন এই ইফতার পার্টির আয়োজন করতে গেল? আহ, শুনেছি এইটা নাকি গৌতম লাহিড়ী আয়োজন করেছে। গৌতম লাহিড়ী বলতেছেন যে না, আমি আয়োজন করিনি, আসলে আয়োজন করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুইজন আসছে, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ। মানে এই ইফতার পার্টির মাধ্যমে তারা আসলে কি অ্যাচিভ করতে চাইতেছে? না, ওনার কথায় ফাঁক আছে, ওনার কথায় ফাঁক আছে। বাংলাদেশে আপনি জানেন যে উত্তরা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, হ্যাঁ, পোর্ট ক্লাব, ঢাকা ক্লাব, এরকম অনেক ক্লাব আছে না? এমনকি প্রেস ক্লাবও আছে। তো এটা তো আর খুললাম খুললাম কোনো কোনো আইডিয়া না। সুতরাং প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে আমি তো বিশ্বাস করি প্রেস ক্লাবের যে কোনো একজন সদস্যের অ্যাটলিস্ট একটা রেফারেল বা রেকমেন্ডেশন থাকার কথা। কারণ আমি ঠিক বুঝতে পারছি না, বিদেশি একজন নাগরিক জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভারতে বিদেশি নাগরিক, উনি তো ভারতীয় নাগরিক না এখন। এবং তার থেকেও বড় কথা, উনি তো পালিয়ে ভারতে এসেছেন আমার জানা মতে, যদি আমি ভুল না করে থাকি। সেই অবস্থায় ওনার পাসপোর্টে যে স্পেশাল যে স্ট্যাম্পটা, সেটা ব্যবহার করে আপনি প্রেস ক্লাব বা কোথাও গিয়ে কি সহজে কোনো হল বুকিং করতে পারেন কিনা, এটা তো একটা প্রশ্ন থাকে। তার মানে নিশ্চয়ই এই প্রোগ্রাম আয়োজন করতে গেলে স্থানীয় কারো তো সহযোগিতা লাগবে। আর প্রেস ক্লাবের ক্ষেত্রে স্থানীয় বলতে আপনি বুঝেন যে প্রেস ক্লাবের যে কোনো একজন সদস্য। এখন গৌতম লহেরি যেহেতু সবচেয়ে বেশি আহ আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত ঘটাচ্ছেন, তাহলে হয়তোবা তার একটা ইনভলভমেন্ট তো ছিল। সুতরাং এক্স্যাক্টলি কে কিভাবে কন্ট্রিবিউট করেছে আমি সেটা বলতে পারি না, আমি না জেনে কথাও বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি কোনো জায়গায় অনুষ্ঠান আয়োজন করে সফলতা নাই আসে, তাহলে সেটা করার প্রয়োজন কি? আর বরঞ্চ ওই অনুষ্ঠান আয়োজন করতে গিয়া যাকে নিয়ে আয়োজন করলেন সে আমার উঠাইলো না নামাইলো, হ্যাঁ, কি যে বলতেছে ওখানে, বলে দাঁত মত বিক্রি হয়, এটা দিয়ে তো আর আমার দলের প্রেসিডিয়াম সদস্যকে খুব উঠানো হলো না। মানে আপনি বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাচ্ছি? তো আহ, এগুলো চিন্তা ভাবনা করেই তো কাজ করা উচিত। এবং তার থেকে বড় কথা, আবার ওনার ইন্টারভিউতে উনি নিজেই বলতেছে যে হ্যাঁ, কেউ আসলে এইসব কথা শুনতে খুব একটা ইচ্ছুক না। কারণ জনাব তারেক জিয়া নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ভারত সরকারও দেখতে চাচ্ছে যে দেশ তিনি কেমন চালায়, সুতরাং তাকে সময় দেওয়া হবে। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস এই ফিউটাইল এক্সারসাইজ করতে গেলেন কেন? এটা করার কি প্রয়োজন ছিল? জি। আজকে বিবিসি আর আপনি সাংবাদিক। আপনি দিল্লি প্রেস ক্লাবের মতো একটা জায়গায় একটা অনুষ্ঠান করতেই পারেন, করতে যাবেন, সেটা পরে তো গোপনীয়তা কি তাহলে? তা তো গুহার ভিতরে গিয়ে প্রোগ্রামটা করতে পারতেন। জি, ধন্যবাদ। আজকে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের একটা কলাম দেখলাম বিবিসিতে, যদি সম্ভবত ভুল না করে থাকি। সেখানে আপনি যা বলেছেন সেটাই বলেছে যে উনি বলেছেন যে ভারত সরকার দেখতে চায় আসলে তারেক রহমানের পারফরমেন্সটা কি রকম। এবং উনি আরো বলেছেন যে ভারত সরকারও মনে করে যে শেখ হাসিনার যুগ এখানেই শেষ। এই এখন আপনারা ফেরার চেষ্টা কিভাবে করতেছেন? আপনারা কি আসলে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা তো তার বাধা নাই অংশগ্রহণ করতে। প্লাস যে পেশাজীবী সংগঠনগুলো, আমি রিসেন্টলি দেখলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় যে আইনজীবী সমিতি নির্বাচন হয় না, সেখানেও নাকি দেখলাম যে আওয়ামী লীগের অনেকেই নাকি জয়লাভ করতেছে। আজকেও দেখলাম কোন জায়গায় যেন বিএনপি ৭টা, আওয়ামী লীগ ৭টা, জামাত একটা। তো এই ধরনের পেশাজীবী সংগঠনগুলো কি টার্গেট করে আপনারা এগোতে চান কিনা? তা তো বটেই। আপনার আওয়ামী লীগ তো নির্বাচনমুখী একটি সংগঠন। আমাদের সভানেত্রী জয়ন্তী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। এন্ড অবশ্যই আহ নির্বাচনগুলো গ্রহণ করার মধ্য দিয়েই তো আহ দলটি উজ্জীবিত হবে। তবে হ্যাঁ,
জাতীয় সংসদ নির্বাচনের যে প্রকৃতি, তার সাথে তো আসলে পেশাজীবীদের যে সংগঠনগুলোর নির্বাচন হয় সেই প্রকৃতিকে মিলিয়ে ফেলা যাবে না। অবশ্যই সেখানে আওয়ামী আদর্শে পুষ্ট আহ বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন তারা ভালো ফলাফল করেন, কিন্তু এইসব নির্বাচনে অনেক সময় পেশাদারিত্বের বা পেশাজীবী হওয়ার যে সমীকরণ, সেই সমীকরণে একটা মিলনের জায়গা থাকে, সেটা দিয়ে আপনি একদম অ্যাবসলিউট ডেমোগ্রাফি বিচার করতে পারবেন না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তারপরে নির্বাচন করতে হবে, এটা ভালো যাবে না। এখন সমস্যা হয়ে যাচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি আবার পুনরায় সেই ঘটনা ঘটায়, খোদার ফজলে আবার যদি নৌকা মার্কা দেওয়া শুরু করে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেভেলে বা উপজেলা চেয়ারম্যান লেভেলে, হ্যাঁ, তাহলে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আসলে। কেন কারণ কেন না, একটা কারণ হচ্ছে যে আপনার এর আগে স্থানীয় সরকারে প্রতীক দেওয়ার কারণে তো একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজন তো আমরা সামলে উঠতে পারিনি। এইবারও যখন নির্বাচন হবে, আপনি দেখবেন যে যিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় নৌকা নিয়ে এসে হয়তো একটু গায়ের জোর দিয়ে বা জোর করে চেয়ারম্যান হয়েছেন, তিনি হয়তো এলাকায় থাকতেই পারছেন না। তিনি এলাকায় না থাকতে পারলেও যিনি গতবার আওয়ামী লীগ থেকে নমিনেশনটা পান নাই, তিনি তো ইলেকশনে দাঁড়াবেন। তিনি যাতে আবার না হতে পারেন সেই ব্যবস্থা বা সেই চেষ্টা তো তিনি বাইরে আছেন, তিনি করবেন। হুম তো এটাকে রিকনসাইল করার মতো কোন ভূমিকা তো, আমরা ইফতার পার্টি করছি, ইফতার খাচ্ছি, ভালো ভালো দামি দামি ইফতার খাচ্ছি, হ্যাঁ, কিন্তু আহ, আমাদের আসলে এতদিনে যেটা দরকার ছিল যে দলের মধ্যে বিবাদমান যারা আছেন, যারা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন, তাদেরকে কোনো একভাবে কোনো একটা প্ল্যাটফর্মে এনে এক করা যেত কিনা, সেই ধরনের কোনো প্রক্রিয়া তো করা হয়নি। আমরা মানে হাসান মাহমুদ সাহেবের একটা কোট যে পিঠ দেওয়ালে থেকে গেছে সুতরাং সবাই এখন ঐক্যবদ্ধ হচ্ছে, উনি যেটা মনে করছেন ভুল। ওইভাবে আসলে জিনিসটা হয় না। পিঠ দেওয়ালে থেকে গেলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা কে ওনাকে বলছে? এটা তো অন্য পরিস্থিতিতে হয়, এই পরিস্থিতিতে হয় না। সুতরাং আমি মনে করি রিকনসাইল করার যে এই শব্দটা, মানে মানুষকে একীভূত করার যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা এখনো চালাই নেই। সুতরাং আমি জানি না স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে নির্বাচনটা আসলে হবে। দেখা যাক সেটা সময় বলে দিবে। বাট সম্প্রতি আমি এই জামাত ইসলাম এবং আওয়ামী লীগের ভিতরে একটা মিল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, জামাত ইসলাম অনবরত বলতেছে নির্বাচনের পরে নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভারতের পৃষ্ঠপোষকতায় বিএনপি ক্ষমতায় আসছে। দেখলাম আওয়ামী লীগও বলতেছে যে ভারতই নাকি এই বিএনপি ক্ষমতায় বসিয়েছে। আমি আবারও ফিরে যাই ওই শারমিন চৌধুরীর পালস অফ পলিটিক্সে। হাবিবে মিল্লাত বলেছেন, হাবিবে মিল্লাত নিজে বলেছেন যে এই বিএনপি কে নাকি ভারত সরকারি ক্ষমতায় বসিয়েছে। তাহলে এই জামাতের সঙ্গে একই সুরে হঠাৎ করে আওয়ামী লীগ কথা বলতেছে কেন? আচ্ছা, আমি প্রথম কথা আপনার অনুষ্ঠানে বলেছিলাম জামাত কোনোদিন বাংলাদেশ ক্ষমতায় আসবে না। জি, আপনার কথা সত্য হয়েছে, আসে নাই। এখনো যা বলছি এটাও সত্য হবে। প্লিজ বলুন। আমি হাবিবে মিল্লাত সাহেবের কথার সাথে একমত না, আমি জামাতের কথার সাথে একমত। এগুলো পলিটিক্যাল রিটরিক। ব্যাপারটা হচ্ছে নির্বাচনের ফলাফল এই হওয়ার কথা ছিল, অন্য কিছু হওয়ার কথা ছিল না। একটা নির্বাচনকে ধরে রাখা, শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য কিছু ব্যক্তিত্বের প্রয়োজন হয়। আপনি অত নির্বাচন পর্যন্ত যাওয়ার দরকার নেই। একটা টেবিলে বসে আপনার কারা কারা প্রার্থী ছিল, কারা কতটুকু একটা জিনিসকে ধরে রাখতে পারে, ওই হিসাবে গেলে আপনি পেয়ে যাবেন কার জেতার কথা। হ্যাঁ, ভারতের কারণে নির্বাচন জিতেছে কিনা সেটার থেকে বড় কথা এই নির্বাচনে বিএনপি জয়ী হতে ভারত খুশি হয়েছে, সেই জায়গাটায় যা, যেটা লজিক্যাল, যেটা অ্যাপ্লিকেবল, যেটা অ্যাকসেপ্টেবল, সেটাই আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, জামাতুল কি খুশি হতো? না, হতো না। বিএনপি হতে খুশি হয়েছে। বিএনপি হতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি খুশি হয়েছি, উত্তরটা চান, আমি বলবো আমি জানি আপনি খুশি হয়েছেন। জামাত ইসলামী হওয়ার থেকে বিএনপি হওয়াতে খুশি হয়েছি। ওই যে বললাম অপশন, আমি তো করি আওয়ামী লীগ, চিরকাল আওয়ামী লীগ করবো, মরবো আওয়ামী লীগ, আমি তার অন্য কোনো দল করবো না। এখন কথা হচ্ছে যে তারপর আমাকে মন্দের ভালো তো বেছে নিতে হবে। অ্যাটলিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তো স্বাধীনতা যুদ্ধের কথা বলে, অ্যাটলিস্ট তো তারা বলে যে একটা 71 সালে যুদ্ধ হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, রাজাগার আল বদর আল শামস, এই কতগুলো মানে, আধা আধা মানে। জামাত তো তাও মানে না।